কিন্তু আজ থেকে ২০ বছর আগে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক অক্ষর জ্ঞান জানতো। তো আরবিতে অক্ষর জানলে কি এটা শিক্ষিত না? শুধু ইংরেজি জানতে হবে না, শুধু বাংলাই জানতে হবে? সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে কারিগরি শিক্ষাকে। আর আমি ইতিমধ্যে যে এই জায়গাটি আমি গবেষণা করেছি, এই অনুন্নত, যদিও সকলে বলে ডেভেলপিং নেশন বাংলাদেশ, আমাদের দেশের জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে কারিগরি শিক্ষাকে। এটা আমার গবেষণার বিষয় এবং আমি মনে করি এই মুহূর্তে একটি আলাদা কারিগরি মন্ত্রণালয় করা উচিত। কারণ ২৩টি মন্ত্রণালয় এই টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং দেয়। এই ২৩টি মন্ত্রণালয়কে একত্রিত করে একটি কারিগরি শিক্ষা মন্ত্রণালয় করা উচিত এবং এই বাংলাদেশের জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তরিত করা এবং এক্সপেট্রিয়েটদের ইনকাম ট্রিপল করার জন্য আমি মনে করি কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত, যেটা বিশ্বায়নের যুগে সবচেয়ে বেশি প্রয়োজন। সকলকে ইংরেজি জানতেই বা হবে, এটারও বা কী কারণ থাকতে পারে? যার প্রয়োগ নেই তাকে ইংরেজি জোর করে শেখাতে হবে, তাও তো আমি বিশ্বাস করি না। যেখানে যতটুকু প্রয়োজন, হ্যাঁ আমি জানি যে ইংরেজি হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি জানার প্রয়োজন আছে। যেমন আগে তখন আমাদের দেশে বলা হতো লিটারেচারি রেটের সম্পর্কে অনেক সমীক্ষা তারা দেওয়া হতো। আসলে কি আমাদের দেশে অক্ষর জ্ঞান নেই এমন লোক আজ থেকে ২০ বছর আগে ছিল? একজনও ছিল না। এখন অনেকের অক্ষর জ্ঞান নেই। তার কারণটা কি? আগে প্রত্যেকটি মসজিদে মক্তব ছিল, বাড়িতে মক্তব ছিল, তারা সেখানে আরবিতে লেখাপড়া করত এবং অঙ্ক গণিত একটু একটু করত। কে না করতো? একটা কৃষকও তো কোরআন শরীফ পড়তে জানে, কায়দা পড়তে জানে। তা আপনি আরবি শিখলে কি আপনি শিক্ষিত না? আপনি কি করে বলতে পারেন যে বাংলাদেশে অক্ষর জ্ঞানের হার এত %? এখন হতে পারে, এখন বস্তিতে জন্ম হচ্ছে, মক্তব নেই এবং বাড়ির সামনে মসজিদে লেখাপড়া হয় না, সেই কারণে এখন বলতে পারেন কিছু অশিক্ষিত মানে অক্ষর জ্ঞান নেই, এরকম কিছু বেড়েছে। কিন্তু আজ থেকে ২০ বছর আগে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক অক্ষর জ্ঞান জানতো। তো আরবিতে অক্ষর জানলে কি এটা শিক্ষিত না? শুধু ইংরেজি জানতে হবে না, শুধু বাংলাই জানতে হবে? এগুলি ডেফিনেশন এক একজন এক এক রকম দেয়, বুঝতে পারছেন? কারণ আপনার ডেফিনেশনে ইংরেজি শিক্ষার জন্য ব্যঙ্গের ছাতার মতো স্কুল গড়ে উঠছে, সেটা একটা বিষয়। কার কতটুকু ইংরেজি জানার প্রয়োজন আছে সেটাও জানতে হবে। কার জন্য এটা বাধ্যবাধকতা, কার জন্য বাধ্যবাধকতা নয়, সেটাও বুঝতে হবে। আমরা হাটে ঘাটে বাটে, আমরা বাসায় বসে বসে ইংরেজিতে শুধু ফেসবুক পড়ার জন্য ইংরেজি পড়বো, না আমরা উচ্চশিক্ষিত হওয়ার জন্য ইংরেজি পড়বো, এগুলি অনেক আলোচনার বিষয় আছে। লেভেল টু লেভেল এটা ডিফারেন্স আছে। একটা লোককে যদি আপনি কারিগরি শিক্ষা দিয়ে আপনি বিদেশ পাঠান, কতটুকু ইংরেজি তার প্রয়োজন আছে ততটুকু ইংরেজি তাকে দিতে হবে। তাকে যদি আরব দেশে পাঠান, তাহলে তাকে কতটুকু ইংরেজি দেওয়া উচিত আর কতটুকু আরবি শেখানো উচিত সেটা আপনাকে বের করে নিতে হবে। অতএব শিক্ষা, এই ধরনের শিক্ষাগুলোকে চিন্তা ভাবনা করে এর সিলেবাস কারিকুলাম করতে হবে। না না, ওই ধরনের অনেক রকম বই আছে, তুমি মনে করো না যে আমরা আদর্শলিপি পড়ছি ওটাই সব না। একটা দুটো বই দিয়ে কিন্তু শুরু করা হয়, কিন্তু বর্তমানে যারা এখনো বর্তমানের বইয়ের ভিতরে সব গুণাবলীর বই আছে, কিন্তু বইয়ের সংখ্যা তো বাড়িয়ে দেওয়া হচ্ছে। সেটা হচ্ছে ইমপ্লিকেশনের কোথাও কোথাও তারা সাবজেক্টিভ ভুল করে। কারণ একটা কোন বয়সের বাচ্চার কতটা বই, কতটা ক্লাস দেওয়া উচিত, সেগুলির জন্য আমাদের নতুন করে কোনো কিছু জরিপ করার প্রয়োজন নেই। উন্নত বিশ্বে কোন বয়সের বাচ্চা কতটুকু লোড নিতে পারে, এগুলি সমস্ত গবেষণা করে রেজাল্ট আছে। শুধু ইন্টারনেটে গিয়ে সার্চ দিয়ে ওগুলি দেখে দেখে ফলো করলেই হয়। কোন বাচ্চার বয়স কতটুকু, ওটা ফিজিক্যাল গ্রোথ দেখলেই বলা যায়। এইভাবে হাত নিয়ে কাঁধের উপরে এইখানে নিলে কতটুকু বয়স হয়, এগুলোও রয়েছে। বয়সও ফাঁকি দেওয়া যায় না, বুঝতে পেরেছেন? অতএব এগুলির জন্য আমাদের কোনো গবেষণার দরকার নেই। গ্রেড 1-এর বাচ্চার জন্য কত ঘন্টা লোড দিতে হবে, এগুলির উপরে বহু গবেষণা রয়েছে। গ্রেড 2-র জন্য কতটা ওয়ার্ড, কতটুকু সিলেবাস, কয় ঘন্টা পড়তে হবে, এগুলির জন্য বাংলাদেশে কোনো নিউরো সায়েন্টিস্টের দরকার নেই। এখানে কোনো রকম সেলের দরকার নেই, কোনো রকম কমিশনের দরকার নেই, কোনো রকম কমিটির দরকার নেই। এগুলি ইজ অ্যাভেইলেবল, এগুলি অ্যাভেইলেবল। আপনি এখন কম্পিউটার নিয়ে বসেন, গুগলে যান, সার্চ করেন, প্রশ্ন দেন, উত্তর চলে আসবে যে কত ঘন্টা, কত ওয়ার্ডের, কতটা বই দেওয়া উচিত, কোন গ্রেডের, এগুলি সার্চ করলে হয়ে যায়। এগুলির জন্য শিক্ষামন্ত্রীর লাগে না। এই সমস্ত রিসার্চ ডকুমেন্ট এভরিহোয়ার, প্ল্যান্টি। আমি যে মন্ত্রণালয় চালিয়েছি, আমি কি ওগুলি গবেষণা করে চালিয়েছি? গবেষণা যেটা, যেমন আমার ওই যে গবেষণাটা করেছে, এই গবেষণাটা আপনি পড়লেই বুঝতে পারবেন যে কি আমি পেয়েছি, কিভাবে আমি নকল প্রতিরোধ করেছি, কেন করেছি, কি করা উচিত ছিল, তার উপরে বই লেখা আছে।
মন্ত্রণালয়ে কি কি করা উচিত ছিল, কি কি করতে পারিনি, কি কি করার দরকার ছিল, সেগুলি আমি করে আসছি। আমার মন্ত্রণালয়ের 5টি বছরের প্রত্যেকটি কাজ আমি বই আকারে বের করেছি এবং গত 4 বছর আমি গবেষণা করেছি যে আগামী দিনে শিক্ষা মন্ত্রণালয়ে এই দেশ জাতি গঠনের জন্য কি করতে হবে, এবং সেইটা আমি গবেষণা করেছি, করে আমি পিএইচডি নিয়েছি।